তো তোমরা যারা আমার ক্লাসে নতুন রয়েছো, YouTube চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা অনলাইনে স্টাডি করতে চাও, আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে Google Play Store এ। মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবে। তাহলে অনলাইনে আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারবে। তোমার সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে। তোমাদের কলেজ থেকে ইন্টারনাল পরীক্ষার যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেই প্রশ্নপত্রের সমাধান পাবে। এমনকি তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, সেই অ্যাসাইনমেন্টেরও উত্তর পাবে। যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে Google Play Store থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নেবে। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তো পালামৌ যে ভ্রমণ কাহিনীটি লিখেছেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক, যার নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, যার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা প্রত্যেকেই জানো এবং চিনো সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই। তিনি কেবল একজন সরকারি উচ্চপদস্থ আমলাই ছিলেন না। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবেই চিনি। আর শুধুমাত্র একজন আমলা হিসেবে, কর্মচারী হিসেবে তার পরিচিতি ছিল না। তিনি ছিলেন একজন অত্যন্ত সংবেদনশীল লেখক। কর্মজীবনের প্রয়োজনে তিনি যখন তৎকালীন বিহারের পালামৌ অঞ্চলে যান, অর্থাৎ বিহারের পালামৌ অঞ্চলে তিনি সরকারি কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এই ধ্রুপদী গ্রন্থের জন্ম। অর্থাৎ পালামৌয়ে থাকাকালীন সময়েই সে পালামৌয়ের জীবনযাত্রা, পালামৌয়ের প্রাকৃতিক সৌন্দর্য এগুলো নিয়ে তিনি এই ভ্রমণ কাহিনীটি রচনা করেন। এবং ১৮৮০ এর দশকে এটা বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পাঠক মহলে বিপুল জনপ্রিয়তা পায়। তো সাধারণত ভ্রমণ কাহিনী বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট স্থানের একটা ভৌগোলিক বর্ণনা বা ঐতিহাসিক তথ্যের কিছু সমাহার। কিন্তু এই সঞ্জীবচন্দ্র তিনি পালামৌ রচনায় তথ্যের চেয়ে অনুভূতিগুলোকে প্রকাশ করেছেন খুব জোরালোভাবে। তিনি নিজের অভিজ্ঞতার সঙ্গে কল্পনার একটি অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছেন। এখানে লেখক কোনো শিক্ষকের মতো তথ্য দেননি, বরং একজন বন্ধুর মতো গল্প বলে গেছেন। তো সঞ্জীবচন্দ্রের গদ্যরীতি ছিল অত্যন্ত ঝরঝরে, সাবলীল এবং আধুনিক মানসম্পন্ন। সেই যুগে যখন গুরুগম্ভীর সাধু ভাষায় জয় জয়কার চলছিল, সবাই সাধু ভাষায় লেখালেখি করতেন। তখন তিনি অত্যন্ত সহজ ও সরল ভাষায় এই কাহিনীকে বর্ণনা করেছেন। তার লেখায় এক ধরনের মায়াবী আলস্য এবং কৌতুকবোধ লক্ষ্য করা যায়, যা পাঠককে শুরু থেকেই টেনে ধরে। রচনার প্রতিটা বাক্য যেন একটি জীবন্ত ছবি হয়ে পাঠকের মনের মণিকুঠায় ধরা দেয়। পালামৌয়ের প্রকৃতি সঞ্জীবচন্দ্রের কলমে কেবল জড়বস্তু নয়, বরং একটা জীবন্ত সত্তা হিসেবে ধরা দিয়েছে। তিনি পাহাড়কে দেখেছেন এক ভিন্ন এবং গভীর দৃষ্টিতে, যা সচরাচর পর্যটকদের চোখে পড়ে না। পাহাড়ের নির্জনতা, অরণ্যের গভীরতা এবং সেখানকার যে রুক্ষতা, এগুলোকে তিনি পরম মমতায় ফুটিয়ে তুলেছেন। তার কাছে প্রকৃতি ছিল এক অসীম বিস্ময় এবং প্রশান্তির উৎস। লেখক সমতলের মানুষ হওয়ায় পাহাড়ের পরিবেশ তার কাছে ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। তিনি অনুভব করেছেন যে পাহাড়ের মানুষের জীবনযাত্রা এবং দৃষ্টিভঙ্গি সমতলের মানুষদের চেয়ে অনেক বেশি সরল। সমতলের যে জটিলতা সেগুলো থেকে দূরে গিয়ে পাহাড়ের শান্ত নিস্তব্ধতা তাকে ভাবুক করে তুলেছিল। এই মানসিক পরিবর্তনের ছাপ পুরো ভ্রমণ কাহিনীর প্রতিটা পরতে লক্ষ্য করা যায়। এই গ্রন্থের সবচেয়ে বিখ্যাত একটা উক্তি তুমি সবাই শুনেছ, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পালামৌ যে গ্রন্থটা, এই গ্রন্থই এই লাইনটা, বিখ্যাত এই লাইনটা রয়েছে এবং এখান থেকে আমরা এই লাইনটা শুনেছি। লেখক এই দর্শনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্রতিটা প্রাণীর নিজস্ব একটা প্রাকৃতিক পরিবেশ থাকে। আমরা যদি জোর করে কোনো প্রাণীকে তার স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে আনি, তার প্রকৃতি, তার শ্রী অর্থাৎ তার সৌন্দর্য এগুলো নষ্ট হয়ে যায়। পালামৌয়ের বন্য সৌন্দর্যকে তিনি কোনোভাবেই কৃত্রিম নাগরিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে চাননি। পালামৌ রচনার প্রধান আকর্ষণ হলো সেখানকার যে আদিবাসী মানুষ, বিশেষ করে কুল এবং ধাঙ্গর জাতি, তাদেরকে কেন্দ্র করে। লেখক তাদের জীবনযাত্রাকে অত্যন্ত নিবিড়ভাবে, কোনো প্রকার পূর্ব সংস্কার ছাড়াই
পর্যবেক্ষণ করেছেন। সেই সময় আদিবাসীদের প্রতি যে সামাজিক অবজ্ঞা ছিল, সঞ্জীবচন্দ্র তার বিপরীতে গিয়ে তাদের প্রতি গভীর মমতা প্রদর্শন করেছেন। তাদের সারল্য এবং জীবনপ্রীতি লেখককে বারবার মুগ্ধ করেছে। শহরের জীবন এবং নাগরিক সভ্যতার যে কৃত্রিমতা, এটাকে লেখক এখানে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি দেখিয়েছেন যে আধুনিক বিলাসিতা ছাড়াও মানুষের জীবনের অকৃত্রিম আনন্দ এবং সুখ থাকতে পারে। আদিবাসীদের যে অনাড়ম্বর জীবনযাপন, তার মধ্যে তিনি এক ধরনের উচ্চতর মানবিক মূল্যবোধ খুঁজে পেয়েছেন। এই জীবনবোধই পালামু গ্রন্থটাকে একটা অনন্য আধ্যাত্মিক এবং সামাজিক মাত্রা দান করেছে। লেখক আদিবাসীদের নাচ এবং গানের যে বর্ণনা দিয়েছেন, তা অত্যন্ত চিত্তাকর্ষক এবং ছন্দময়। মশাল জ্বালিয়ে রাতে পাহাড়ের কোলে তাদের সেই সম্মিলিত নৃত্য লেখককে এক অপার্থিব জগতের সন্ধান দিয়েছে। এই বর্ণনায় কেবল সুর এবং তালই নেই, বরং মিশে আছে এক জাতির বেঁচে থাকার আদিম উল্লাস। লেখক এই উৎসবের মধ্য দিয়ে জীবনের গূঢ় যে আনন্দ, এটাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। কাহিনীতে আমরা ছোট, ছোট অনেক চরিত্র দেখা পাই, যারা তাদের ছোট, ছোট কর্মকাণ্ডের মধ্য দিয়ে বড়, বড় সত্যকে তুলে ধরে। তাদের কথা বলার ভঙ্গি, তাদের আতিথেয়তা এবং লেখকের প্রতি তাদের যে সহজ আচরণ, এটাই গল্পের প্রাণশক্তি। এই চরিত্রগুলো কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং রক্ত মাংসের মানুষ, যারা পালামৌয়ের মাটির সাথে মিশে আছে। লেখক অত্যন্ত নিপুণভাবে এই চরিত্রগুলোর মানসিক গড়ন ফুটিয়ে তুলেছেন। পালামৌয়ের মানুষের অতিথেয়তা লেখককে বিস্মিত করেছে, অভিভূত করেছে। কোনো স্বার্থ ছাড়াই তারা যেভাবে একজন আগন্তুককে অর্থাৎ অপরিচিত মানুষকে আপন করে নেয়, তা আধুনিক সভ্য সমাজে বিরল। লেখক সে পালামৌয়ে যখন ছিলেন, লেখককে পালামৌয়ের প্রত্যেকটা মানুষ আপন করে নিয়ে নিয়েছে। তাদের নিজেদের মানুষের মতো করে লেখককে দেখেছে। লেখক তাদের এই অমায়িক ব্যবহারের মধ্যে এক ধরনের ঈশ্বরীয় গুণ খুঁজে পেয়েছেন। মানুষের সঙ্গে মানুষের যে আত্মিক সম্পর্ক হতে পারে, পালামৌ তার প্রকৃষ্ট উদাহরণ। পালামৌয়ের অরণ্য কেবল গাছের সমাহার নয়, এটি একটি রহস্যময় এবং রোমাঞ্চকর জগৎ। লেখক জঙ্গলকে বর্ণনা করতে গিয়ে কোনো আতিশয্য বা অতিরঞ্জিত ভয় দেখাননি, বরং জঙ্গলের যে নিস্তব্ধতা, এটাকে তিনি এক ধরনের গান বা কবিতার মতো অনুভব করেছেন। অরণ্যের এই গভীরতা পাঠকের মনে এক ধরনের প্রশান্তি এবং শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। সঞ্জীবচন্দ্রের যে রসবোধ বা হিউমার এই বইয়ের অন্যতম একটা শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে। তিনি অনেক কঠিন বা দুঃখের পরিস্থিতিকেও খুব হালকাভাবে এবং কৌতুকের ছলে বর্ণনা করেছেন। নিজের যে ভুল ভ্রান্তি বা সীমাবদ্ধতা, এগুলো নিয়েও তিনি রসিকতা করতে ছাড়েননি। এই রসবোধের কারণেই বইটি পড়া শুরু করলে পাঠক এক মুহূর্তের জন্য হলেও একঘেয়েমি অনুভব করে না। পেশায় একজন সরকারি কর্মকর্তা হলেও সঞ্জীবচন্দ্রের কলমে কোথাও আমলাতান্ত্রিক কঠোরতা ফুটে ওঠেনি। তিনি সাধারণ মানুষের সঙ্গে সাধারণ হয়েই মিশেছেন এবং তাদের সুখ দুঃখের অংশীদার হয়েছেন। পদের গরিমা ভুলে তিনি যেভাবে মাটির মানুষের কাছাকাছি গিয়েছেন, তা সত্যি শিক্ষণীয়। তার এই সংবেদনশীলতাই এই বইটাকে একটি অনন্য মানবিক দলিলে পরিণত করেছে। লেখক বন্যপ্রাণীদের প্রতি কোনো অহেতুক হিংস্রতা প্রদর্শন বা শিকারের গল্প এখানে ফাঁদেননি। বরং তিনি বন্যপ্রাণীদের সাথে স্বাভাবিক আবাসে শান্তিতে থাকতে দেওয়ার পক্ষপাতী ছিলেন। তার বর্ণনায় অরণ্যের প্রতিটি পশু পাখি যেন সেই বনের প্রকৃত মালিক। এইভাবে তিনি গল্পে তাদেরকে ফুটিয়ে তুলেছেন। পরিবেশ সচেতনতার এই প্রাথমিক বীজ আমরা এই তার পালামু রচনার মধ্যে লক্ষ্য করি। পালামু গ্রন্থে লেখক যে ধরনের উপমা এবং রূপক ব্যবহার করেছেন, তা বাংলা সাহিত্যে সত্যি বিরল। এই ধরনের লেখা তোমরা কোথাও খুঁজে পাবে না। তিনি পাহাড়কে কখনো কোনো বিশাল পশুর সঙ্গে তুলনা করেছেন, কখনো বা মেঘের সাথে তার মিতালি দেখিয়েছেন। এই শৈল্পিক বর্ণনা পাঠকের কল্পনা যে শক্তি রয়েছে, সেই কল্পনা শক্তিকে উদ্দীপিত করে এবং দৃশ্যগুলোকে চোখের সামনে জীবন্ত করে তোলে। ভাষার এই কারুকাজই সঞ্জীবচন্দ্রকে একজন জাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লেখক পালামৌর স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি গভীর যে শ্রদ্ধা, সেটা পোষণ করেছেন। তিনি সেখানকার লোককথা এবং প্রথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন।
তিনি ছোট বা তুচ্ছ বলে মনে করেননি কখনো। প্রতিটি সংস্কৃতি যে নিজস্ব সৌন্দর্য আছে, লেখক তা অত্যন্ত দক্ষতার সাথে পাঠকদের বুঝিয়েছেন। পালামৌ কেবল ভ্রমণের গল্প নয়, এর গভীরে একটা গভীর জীবন দর্শন বা আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। প্রকৃতির যে বিশালতা, এই বিশালতার সামনে মানুষের যে ক্ষুদ্রতা রয়েছে এটাকে লেখক বারবার অনুভব করেছেন। নির্জনতার মধ্য দিয়ে নিজেকে চেনা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজার এক প্রচ্ছন্ন ইঙ্গিত এখানে রয়েছে। এই দার্শনিক উপলব্ধি গ্রন্থটিকে একটি উচ্চতর ধ্রুপদী সাহিত্য হিসেবে গণ্য করতে বাধ্য করে। বাংলা ভ্রমণ সাহিত্যের ইতিহাসে পালামৌ একটা দিক চিহ্নকারী এবং অপরিহার্য গ্রন্থ। এর আগে বা পরে ভ্রমণ কাহিনী লেখা হলেও এর মতো মানবিকতা ও রসবোধের সমন্বয় খুব কম ক্ষেত্রেই দেখা যায়। পরবর্তীকালে অনেক লেখকের জন্য এই বইটা এটি আদর্শ হিসেবে কাজ করেছে। এটি প্রমাণ করেছে যে হৃদয়ের স্পর্শ থাকলে সাধারণ একটা ভ্রমণ কাহিনীও কালোত্তীর্ণ হতে পারে। আজকের আধুনিক এবং যান্ত্রিক যুগে এই পালামৌ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচতে হয় এবং কিভাবে মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হয়। সঞ্জীব চন্দ্রের এই অমর সৃষ্টি আমাদের হৃদয়ে পালামৌয়ের সে চিরন্তন অরণ্য এবং পাহাড়ের ছবি অক্ষয় করে রাখে। তাই পালামৌ কেবল একটা শুধু বই নয়, এটি একটি পরম শান্তি এবং জীবনের নির্মল আনন্দের একটা উৎস আমরা বলতে পারি। তোমরাও তোমাদের অবসর সময়ে এই পালামৌ ভ্রমণ কাহিনীটা পড়ে নিতে পারো। গুগলে সার্চ করেও এই গল্পের উৎস পেয়ে যেতে পারো। এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। আর এই কাহিনীটা জানা থাকলে এই কাহিনীর উপর ভিত্তি করে তোমাদের যে ধরনের 2 মার্কের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো তোমরা আনসার করতে পারবে। আর ফাইনাল পরীক্ষায় কোন বড় প্রশ্নগুলো এই ইউনিটের এই পালামৌ থেকে পড়তে হবে, সেগুলো তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। একটা মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। আরও ৩ টি প্রশ্ন তোমাদের দেব। যেগুলো থেকে অবশ্যই তোমাদের এই পালামৌ ভ্রমণ কাহিনী থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, অবশ্যই তোমাদের কমন পড়বে। আবারও বলছি, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওনি, যদি মনে করো আমাদের সাথে অনলাইনে স্টাডি করবে, এইভাবে প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে শুনে পড়াশোনা করবে, তাহলে Google Play Store থেকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপটা ইনস্টল করে নিও। আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা কলের মাধ্যমে জেনে নিও।